সশস্ত্র বাহিনী দিবস আজ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। সকালে ঢাকা সেনানিবাসের শিখাওনের বানে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিন বাহিনীর প্রধানও পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাটের মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বিকেলে সেনাকুঞ্জে থাকছে সংবর্ধনা অনুষ্ঠান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে যোগ দেবেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বাহিনীর প্রধান। দেশের সব দুর্যোগ ও দুর্বিপাকে সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা তাদেরকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। সশস্ত্র বাহিনী দিবসে সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে তিন বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেন এবং বেগম খালেদা জিয়ার সময়ে উন্নয়ন ও আধুনিকায়ন আরও ত্বরান্বিত হয় বলেন তারেক রহমান। সশস্ত্র বাহিনীর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে দিবসের সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি। আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট বিষয়ে আইন পাশের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের কথাও জানান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। পাশ হওয়া কয়েকটি অধ্যাদেশের বিষয়ে জানান আইন উপদেষ্টা ও প্রেস সচিব। কৃষিভূমি সংরক্ষণে অধ্যাদেশ জারির কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এখন থেকে কৃষি জমিতে অকৃষিকাজ অপরাধ হিসেবে গণ্য ও জেল জরিমানার বিধান রাখা হয়েছে। শস্য উৎপাদন ব্যাহত না হয় এবং আমরা যেন এই আমাদের যে বাড়তি জনসংখ্যার সাথে ম্যাচ করে আমরা যেন আমাদের শস্য উৎপাদন বাড়াতে পারি, সেটাকে সামনে রেখেই এই বিষয়টা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের কথা জানান আইন উপদেষ্টা। বলেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা, পদায়ন, ছুটিসহ সবকিছু নিয়ন্ত্রণ করবে এ সচিবালয়। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবে। আগামী ৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট বিষয়ে আইন পাশের কথাও জানান আইন উপদেষ্টা। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, সেই রায়টা বাতিল হয়েছে। সো রাইট অ্যাট দিস মোমেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি, কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 বছর পর সংবিধানে পুনর্বহাল হল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের রায় দেন। রায়ে বলা হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে আসন্ন নির্বাচনের পরের সংসদ নির্বাচনে। আওয়ামী লীগ আমলে 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক। ফলে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আওয়ামী লীগ সরকার পতনের পর তত্ত্বাবধায়ক নিয়ে আগের রায় বাতিল চেয়ে আবেদন করে বিএনপি, জামাত সহ 5 পক্ষের 9 ব্যক্তি। তাদের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের দীর্ঘ শুনানি শেষে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের আদেশ দেয় আপিল বিভাগ। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ
সুপ্রিম কোর্টের রায়। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আসন্ন নির্বাচন নয়, এর পরের সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এখন যেহেতু সংসদ নাই, 15 দিন ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না। তাহলে কিভাবে হবে সেটা? এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি, আগামীতে এটি কার্যকর হবে। ঐতিহাসিক এই রায়ের ফলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা হলো মনে করেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। 1996 সালে বিরোধী দলগুলোর দাবির মুখে সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করে তৎকালীন বিএনপি সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলেও এখন আগামীতে এই সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন তা অনেকটা নির্ভর করছে গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের উপর। সংবিধান অনুযায়ী সর্বশেষ প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হওয়ার কথা থাকলেও জুলাই সনদে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগ করার কথা বলা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুপ্রিম কোর্ট, ঢাকা। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রুহুল কবির রিজভী। এই রায় দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ রায় গণতন্ত্রের অগ্রযাত্রা ত্বরান্বিত করবে। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামীর নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ ও আহতদের পরিবার সহ অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদান অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে। এদিকে মগবাজারের সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলেই স্বৈরাচারী শাসন কায়েম করেছিল শেখ হাসিনা। এই রায়ের মাধ্যমে কার্যকর সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। মহামান্য আদালত এটাও বলেছেন যে আগামী ত্রয়োদশ নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই কেয়ারটেকার সরকারের অধীনে হবে কি। আমাদের সংবিধান সংশোধন সহ অনেকগুলো কাজ আগামী নির্বাচনের পরে হবে, সেখানে এই সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা হবে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। আখতার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে জনগণের চাওয়া পূরণ করেছে আদালত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সবচেয়ে গ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনীর আলোকে নয়, তত্ত্বাবধায়ক সরকার কার্যকর করতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এ সময় সরকারকে জুলাই সনদের আদেশের অস্পষ্টতা দূর করার আহ্বান জানান
এনসিপির সদস্য সচিব। বলেন, সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা যেভাবে বলা আছে তা নোট অব ডিসেন্টের ভেতরে নাকি বাইরে সেটা সরকারকে স্পষ্ট করতে হবে। আজকে ত্রয়োদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বাংলাদেশের উচ্চ আদালত যে যুগান্তকারী রায় প্রদান করেছেন তার মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। শেখ হাসিনা খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ যত অপরাধ করেছে তার তুলনায় শাস্তি খুবই নগণ্য বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের আটোয়ারিতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। বলেন, এখন রায় কার্যকরের অপেক্ষায় রয়েছি। রায় কার্যকরের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে এবং একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে। ভারত যতদিন শেখ হাসিনাকে ফেরত দেবে না ততদিন বাংলাদেশ নিয়ে তাদের মন্তব্য গুরুত্বপূর্ণ নয়। আরও বলেন, গণভোটে যারা ন্যায়ের পক্ষে থাকবে তারা বাংলাদেশপন্থী হতে পারে না। যত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যে খুনি হাসিনা তার সময়কালে যত অপরাধ করেছে, যত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, এগুলোর তুলনায় তার এই শাস্তি খুবই নগণ্য। আমরা এখন সেই শাস্তি কার্যকর হওয়ার অপেক্ষায়। আজ থেকে শুরু হচ্ছে লটারিতে স্কুলে ভর্তির আবেদন। দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হবে। গত কয়েক বছরের মতো এবারও ডিজিটাল লটারি হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এই তথ্য জানানো হয়। অনলাইনে আবেদন শুরু হবে সকাল 11টা থেকে। ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা। টেলিটকের ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে 5 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 14 ডিসেম্বর। এরপর 17 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। এবারও ভর্তির ক্ষেত্রে থাকছে দুটি অপেক্ষমান তালিকা। 22 থেকে 24 ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং 27 থেকে 30 ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সফরে দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত 3টি সমঝোতা সই হবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র সচিব। এ সময় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতকে চিঠি দেওয়া সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান পররাষ্ট্র সচিব। বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে লাল গালিচার সম্বোধনা দেওয়া হবে। একই দিনে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী। এতে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়। পাশাপাশি কথা হবে সার্ক ও বিমস্টেক সহ আঞ্চলিক ও বহুপক্ষীয় ইস্যু নিয়ে। ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, পররাষ্ট্র উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভুটান চাইলে সৈয়দপুরের বিমানবন্দর ব্যবহার করতে পারে। আমাদের তরফ থেকে ভুটানকে নিশ্চয়ই প্রস্তাব দেওয়া হবে যে অর্থনৈতিক জোন তারা সুচারুরূপে এবং ব্যবহার করেন তাদের শিল্পায়নের জন্য, এবং সেক্ষেত্রে যদি সৈয়দপুর তারা ব্যবহার করতে চান আমাদের তরফ থেকে কোনো আপত্তি থাকার কথা নয়। এটা ভুটান এবং ভারতের মধ্যে আলোচনা শেষে
আমাদের সাথে আলোচনা এগোবে বলে আমরা আশা করি। জলবিদ্যুৎ আনবার বিষয়টি নিশ্চয়ই বাংলাদেশ এবং ভুটান দুই প্রতিনিধি দল আলোচনা করবে। সংবাদ সম্মেলনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান পররাষ্ট্র সচিব। এটা খুবই অসৌজন্যমূলক হবে যদি এটা আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে গিয়ে অন্য কোনো আলোচনা করি। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেড়েছে সিআইবি ক্লিয়ারেন্স নেয়ার তৎপরতা। প্রতি মাসে গড়ে 100 জন ঋণ গ্রহীতার আবেদন আসছে বাংলাদেশ ব্যাংকে। কোনো ঋণখেলাপি যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে সেজন্য ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী ও ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে বাংলাদেশ ব্যাংকে। কোনো ব্যক্তির ঋণ নিয়মিত পরিশোধ করা হচ্ছে নাকি দীর্ঘদিনের বকেয়া পড়ে আছে, এমন সব তথ্য উঠে আসে সিআইবি বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংক বলছে গেল ৩-৪ মাস ধরে গড়ে 100 জন করে ঋণ গ্রহীতার আবেদন পড়ছে। এমনকি 1000-এর বেশি ঋণ গ্রহীতা ঋণখেলাপির দায় এড়াতে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছেন। নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী তারা স্বাভাবিকভাবেই তারা নিজেদের ঋণখেলাপি যাতে না হয় সিএবিটা ক্লিন করতে চায়। যেহেতু সামনে নির্বাচন হবে, যার ফলে অনেক ব্যবসায়ী আসতেছে, ব্যবসায়ী কাম পলিটিশিয়ান যারা তারা আসতেছে যে যাতে সিএবি ক্লিন হলে তার ইলেকশনে কোনো বাধা না হয়। বিশ্লেষকদের মতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন চাইলে আর্থিকভাবে দায়মুক্ত ব্যক্তিরাই প্রার্থী হওয়া উচিত। ঋণখেলাপি ও অনিয়মের সাথে জড়িত কাউকে যাতে নির্বাচনের প্রার্থী না করা হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন তারা। রাজনৈতিক দলগুলো যদি আপনার মনোনয়নের ক্ষেত্রে সৎ এবং নীতিবান ব্যক্তিগণদেরকে যদি তারা মনোনয়ন দেন এবং কোনো অবস্থাতেই ঋণখেলাপি বা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে না দেন, অনৈতিক যারা কর্মকাণ্ডে লিপ্ত বা অনৈতিকতা যারা করেন, এই সংস্কৃতি তখন বেরিয়ে আসতে সক্ষম হব। কোন প্রার্থী ঋণখেলাপি হলে নির্বাচনে তার প্রার্থিতা বাতিল হতে পারে নির্বাচন কমিশন আইন অনুযায়ী। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাড়া চূড়ান্ত না হওয়া এবং যাত্রী সংকটের কারণে উদ্বোধনী যাত্রাই বাতিল করা হয়েছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাকসুদের। পর্যটন সার্ভিস হিসেবে শুক্রবার নৌযানটি ঢাকা বরিশাল নৌপথে যাত্রার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি। তারা জানায় বুধ ও বৃহস্পতিবার মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক হলেও প্যাডেল স্টিমারের ভাড়া নির্ধারণ করা যায়নি। আগাম টিকিট বুকিংও আশানুরূপ হয়নি। মাত্র ৩-৪ জন যাত্রী হওয়ায় যাত্রা স্থগিত করা হয়। বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা জানান, সভায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীর কেবিন ভাড়া ৬,০০০ টাকা, নন এসি কেবিন ৪,০০০ এবং সাধারণ চেয়ারে ২,৬০০ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়। ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে। ২৪শে অক্টোবর সকালে ঢাকা মুন্সিগঞ্জ রুটে পিএস মাকসুদ পরীক্ষামূলক চালানো হয়। ১৫ই নভেম্বর স্টিমারটি পুনরায় যাত্রার উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীর বাজারগুলোতে এখনও বাড়তি পেঁয়াজের দাম। এছাড়া সপ্তাহের ব্যবধানে আলুর দাম কিছুটা বেড়েছে। এদিকে বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও দাম চড়া বলছেন বিক্রেতারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সাপ্তাহিক বাজার দর কেমন দেখছেন? আর পেঁয়াজের দাম তো চড়াই রয়েছে, আলুর দামও কিছুটা বেড়েছে বলে তথ্য পাওয়া গেছে। কি অবস্থা দেখছেন আপনি? দেখুন, শুক্রবার কিন্তু সাপ্তাহিক ছুটির কারণে বাজারে কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই বৃদ্ধি পায় এবং আমি আজ সকাল থেকেই রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে এবং এখানে আমি আসার পর যেমনটি দেখতে পেয়েছি, পর্যবেক্ষণ করেছি যে পেঁয়াজের দাম এবং আলুর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মোটামুটি 3 সপ্তাহ ধরে আসলে
বাজারে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর সঙ্গে আসলে নতুন করে দাম বেড়েছে আলুর। কেজিতে আলুর দাম 5 থেকে 10 টাকা বেড়েছে। এদিকে শীতের সবজির বিষয়ে যদি বলি যে শীতের সবজির কিন্তু প্রচুর সরবরাহ রয়েছে। আমি সকাল থেকে এখানে আছি আর আমি দেখতে পেয়েছি যে প্রচুর সবজির সরবরাহ, কোনো সবজির কিন্তু কমতি নেই। পাশাপাশি যে শীতকালীন যে মৌসুমি যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোরও কিন্তু আধিক্য লক্ষ্য করা গেছে। এরপরেও আসলে দাম আসলে কিন্তু যে খুব বেশি যে হাতের নাগালে তেমনটি নয়। আমরা প্রথমত হচ্ছে যেটি বলবো যে আলুর দাম আসলে দাম শুরুর দিকে আসলে কম থাকায় অনেক কৃষক আসলে লোকসানের মুখে পড়েছে এবং এক সপ্তাহ আগে আসলে আলুর দাম ছিল 20 থেকে 25 টাকা, আর আজ প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে এবং এর ফলে আসলে যেটি বলবো যে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে এবং বিক্রেতাদের কাছে আমরা জানতে চেয়েছি এর কারণ, এবং তারা যেমনটি বলেছেন যে চলতি বছর দীর্ঘদিন ধরে আসলে কম দামে আলু বিক্রি হয়েছে এবং দাম কম থাকায় অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। এক সপ্তাহ আগেও আসলে খুচরা পর্যায়ে আসলে 20 থেকে 25 টাকা দরে তারা আলু বিক্রি করেছে। এখন আসলে সরবরাহ কমতির কারণে পাশাপাশি পরিবহন খরচের কারণে তারা যেমনটি বলছে যে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। এবং রান্নাঘরের আরো একটি দরকারি পণ্য পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের বাজার কিন্তু অনেক চড়া। বর্তমানে বাজারে 1 কেজি পেঁয়াজ 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। 3 সপ্তাহ আগেও যদি বলি যে 70 থেকে 75 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও এখন 100 থেকে 120 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা যেমনটি বলছেন যে বর্তমানে দেশি পেঁয়াজের মজুদ প্রায় শেষের দিকে এবং মাসখানেকের মধ্যে বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করবে, তখন কিছুটা আবার হাতের নাগালে পেঁয়াজের দাম আসতে পারে। যদিও বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করলে দাম কিছুটা স্থিতিশীল থাকে, তবে আমদানি এখন বন্ধ থাকায় আসলে পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে বলে আসলে বিক্রেতারা বলছেন। এবং আরেকটি বিষয় যেমনটি বলবো যে বাজারে এখন যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে প্রচুর সরবরাহ রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে শিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শালগম এগুলো প্রচুর পরিমাণে বাজারে সরবরাহ থাকলেও দাম কিন্তু হাতের নাগালে বলার মতো অবস্থানে নেই। সকল সবজি, যে কোনো সবজি কিনতে গেলেই কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে তাদেরকে কিনতে হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি বলবো, বেগুনের দাম কিন্তু এখন আকাশচুম্বী। 1 কেজি বেগুনের দাম এখন আকাশচুম্বী। 1 কেজি বেগুন 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে এবং কোন বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন তারা 120 থেকে 130 টাকা কেজি দরে বেগুন বিক্রি করছেন। বোঝা যাচ্ছে শীতের মৌসুম আসলেও সব সবজির দামই যে একেবারে নাগালের মধ্যে এমনটাই বলা যাচ্ছে না এবং পেঁয়াজের দাম তো চড়া রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাপ্তাহিক বাজার দর নিয়ে কারণ বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারের পরও দেশের বাজারে কমেনি পেঁয়াজের দাম। পেঁয়াজের উৎপাদন, সংরক্ষণ ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে হিলি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, হিলিতে কি অবস্থা দেখতে পাচ্ছেন পেঁয়াজের বাজার দর? আমদানির কোনো আভাস কি পাওয়া গেছে? সব জায়গা থেকে বলা হচ্ছে যে আমদানি করা হলে হয়তো পেঁয়াজের দামটা কিছুটা কমে আসতে পারে। কি অবস্থা দেখছেন সেখানে? সবজি চাষ করে সচ্ছলতার দেখা পেয়েছেন চুয়াডাঙ্গার সদর উপজেলার বেলগাছি ও গাড়াবাড়িয়া গ্রামের কৃষকরা। গতানুগতিক চাষ বাদ দিয়ে বছর 35 আগে সবজি চাষে ঝুঁকেন তারা, আর এতেই বদলে যায় তাদের জীবন। এখন এলাকার প্রায় 80% জমিতেই চাষ হয় সবজি, আর 15 বছর ধরে এখানকার সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অর্থনৈতিক চিত্র পরিবর্তনের পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। কৃষি নির্ভর বাংলাদেশের 8-10টা গ্রামের মতো ছিল চুয়াডাঙ্গার বেলগাছি ও গাড়াবাড়িয়া গ্রামের কৃষি ব্যবস্থা। ধান, পাট ও আখ চাষ ছিল এখানকার কৃষকদের জীবন জীবিকার প্রধান উৎস। কিন্তু আয় সীমিত থাকায় বছর 35 আগে গ্রামের কয়েকজন কৃষক শুরু করেন সবজি চাষ। তাদের সফলতা দেখে সবজি চাষে এগিয়ে আসেন অনেকেই। এখন 2 গ্রামের 80% জমিতেই চাষ হয় সবজি। শহর থেকে গ্রাম দুটির দূরত্ব কম হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় সহজেই এখান থেকে সবজি কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। আর মৌসুমে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় যায় অন্তত 30 ট্রাক সবজি। কৃষকের আয়ের পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। আমাদের গ্রামটা ইক্ষু চাষে নির্ভরশীল ছিল। এখন সেই ইক্ষু চাষে নির্ভরশীলেই আমাদের গ্রামে প্রায় 25 থেকে 26 বছর ধরে কৃষকরা খালি সবজি চাষ করছে। সবজি চাষ করে আমাদের চাষিকের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমাদের মাঠে বিভিন্ন সবজি, তার ভিতরে প্রধানত আলু আর কপি চাষই বেশি।
নিজেদের অভাব মিটিয়েও, আমাদের জেলার অভাব মিটিয়েও বাইরের জেলাতেও আমরা সবজি প্রেরণ করছি এবং আমরা সবজিতে উন্নত এখন। কৃষকদের উদ্যোগের ফলে গ্রাম দুটি সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে পরিচিতি পেয়েছে। নিয়মিত পরামর্শ ও প্রযুক্তি সহায়তা দেওয়ার পাশাপাশি আগামীতেও সে ধারা অব্যাহত থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে আছে সবসময়ের জন্যই, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি যে এটি যদি অব্যাহত থাকে তাহলে এই এলাকার উন্নয়ন আরও ঘটবে। কৃষি বিভাগের তথ্য বলছে সারা বছর দুটি গ্রাম থেকে প্রায় 10,000 টন সবজি উৎপাদন হয়, যার আনুমানিক বাজার মূল্য 30 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পেঁয়াজের উৎপাদন, সংরক্ষণ ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আবারও আমরা যাচ্ছি হিলি থেকে আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেনের কাছে। সাজ্জাদ, পেঁয়াজের বাজার দর কেমন দেখছেন, সেখানে উৎপাদন এবং সরবরাহের কি অবস্থা? জি, আপনি জানেন যে সরবরাহ সংকটের অজুহাতে বেশ কিছুদিন থেকে কিন্তু পেঁয়াজের যে বাজার সেটা কিন্তু আমরা অস্থিতিশীল দেখছি এবং ঊর্ধ্বমুখী দেখছি। অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজ কিন্তু 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে, আর যেটি একবারে ছোট পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। তো ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে কিন্তু পেঁয়াজের দামটা ঊর্ধ্বমুখী রয়েছে। তো তারা বলছেন যে এই মুহূর্তে যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় সরকার, সেক্ষেত্রে কিন্তু বাজারে কিন্তু একটা কিছুটা হলে প্রভাব পড়বে, অর্থাৎ পেঁয়াজের দামটা অনেকটাই কমে আসবে, এরা বলছেন ব্যবসায়ীরা। তো আমি হিলি বাজারে রয়েছি, এখানে আমি দেখছি যে প্রতি কেজি পেঁয়াজ কিন্তু 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে পাবনা বা ফরিদপুর অঞ্চলে যে দেশি পেঁয়াজের যে সরবরাহ সেটি ঘাটতি রয়েছে, যার কারণে তাদেরকে কিন্তু বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে এবং বাড়তি দামে কেনার কারণে কিন্তু তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। পেঁয়াজের দামটা বাড়তি হওয়ার কারণে কিন্তু আমরা সাধারণ ক্রেতাদের মধ্যে একটু ক্ষোভ দেখছি। তো তারা বলছেন যে আসলে এই বাজারের দিকে সরকারের একটু দৃষ্টি দেওয়ার দরকার। আপনি জানেন যে উত্তরাঞ্চলে, বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও বা পঞ্চগড় উত্তরাঞ্চলে পেঁয়াজের যে উৎপাদন সেটা মূলত কম হয়, যা জেলার যে চাহিদা থাকে সেই চাহিদা কিন্তু পূরণ হয় না। বাধ্য হয়ে কিন্তু পাবনা এবং ফরিদপুর অঞ্চল থেকে কিন্তু পেঁয়াজ আমদানি করতে হয়। যে সংরক্ষণের যে বিষয়টা বলছেন, আসলে এখানে যে কৃষকরা পেঁয়াজ আবাদ করেন সেটি মূলত দেখা যায় যে অপরিপক্ক অবস্থা, অর্থাৎ পাতা পেঁয়াজ অবস্থায় তারা কিন্তু বেশি লাভের আশায় কিন্তু তারা বাজারে নিয়ে আসেন, যার কারণে যে বছরে যে পেঁয়াজ তারা বাড়িতে মজুত করবেন বা রাখবেন সেটি কিন্তু হয় না। বিশেষ করে আমদানি এবং যে ফরিদপুর অঞ্চলে যে পেঁয়াজ, তার উপরে কিন্তু এলাকার লোকজনকে নির্ভর করতে হয়। তো আমি একজন আমদানিকারক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তো তারা বলছেন আসলে তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি অনুমোদন দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু পেঁয়াজ আমদানি করবেন। আর ভারত থেকে বিষয় একটু জানাবেন, যে সরবরাহ সংকটের অজুহাতের কথা আপনি বলছিলেন, এটি কি আসলে সংকট নাকি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, এমন কি কোনো আভাস পেয়েছেন? আর যেহেতু আমদানির কথা বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে কি কোনো আমদানির আভাস পাওয়া যাচ্ছে? আচ্ছা, জি, কৃত্রিম সংকট বলি আর যেটাই বলি, এখানে ব্যবসায়ীরা যেহেতু এখানকার লোকাল বাজারে পেঁয়াজটা মূলত আসে আপনার পাবনা অঞ্চল থেকে এবং ফরিদপুর অঞ্চল থেকে, অর্থাৎ যদি অঞ্চল থেকে পেঁয়াজটা কম যদি আসে সেক্ষেত্রে কিন্তু তারা দামটা বাড়িয়ে দেন, আর যদি সেই অঞ্চল থেকে পেঁয়াজের পরিমাণটা বেশি যদি আসে সেক্ষেত্রে দাম কিছুটা কমে। এখন কৃত্রিম সংকট অথবা কি সংকট সেটি কিন্তু ব্যবসায়ীরাই বলতে পারবেন, সাধারণ ক্রেতারা কিন্তু বলতে পারবেন না যে আসলে বিষয়টাই কি হচ্ছে। আর যে পেঁয়াজের যে আমদানি যে বিষয়টি, তো ব্যবসায়ীরা আশা করছেন যে বর্তমান যে বাজার, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর 2 মাস কিন্তু দেশি পেঁয়াজের সংকট থাকবে। জানুয়ারিতে হয়তো প্রথম সপ্তাহে কিন্তু দেশি পেঁয়াজ বাজারে আসবে। এই 2 মাসের জন্য তারা চাচ্ছেন যে যদি ভারত থেকে সরকার পেঁয়াজ আমদানির সুযোগটা দেয়, সেক্ষেত্রে কিন্তু বাজারটা অনেকটাই কম থাকবে। তো তারা বলছেন যে অর্থাৎ 40 থেকে 50 টাকার ভিতর কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু এই পেঁয়াজটা কিনতে পারবেন যদি আমদানি হয়। তবে আভাস একটি রয়েছে, এখন রয়েছে যে পেঁয়াজ আমদানি হবে, তবে যদি সরকার ইম্পোর্ট যদি পারমিট দেয়, আর যদি পারমিট যদি না দেয় হয়তো সেক্ষেত্রে আমদানি হবে না, দেশি পেঁয়াজের উপরে হয়তো নির্ভরশীল করতে হবে আমাদের। হিলি থেকে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। তবে বাজারে পর্যাপ্ত ইলিশ না থাকায় বেড়েছে ইলিশের দাম। শহরের ওয়্যারলেস বাজারে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের কেজি বিক্রি হচ্ছে আকার ভেদে 160 থেকে 210 টাকায়। রুই মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে 320 থেকে 380 টাকায়। কাতল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। চিংড়ি মাছের কেজি বিক্রি হচ্ছে
900 থেকে 1300 টাকায়। তবে ইলিশের কেজি 500 থেকে 800 টাকা বেড়ে হয়েছে 3500 টাকা পর্যন্ত। এক বছর পর বাড়ছে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র। বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 23%। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জুলাই সেপ্টেম্বরে দেশে মূলধনী যন্ত্রপাতির আমদানির জন্য ঋণপত্র বা ব্যাংকে এলসি খোলা হয়েছে $47 কোটি বেশি। তবে ব্যবসায়ীদের দাবি, এলসি বাড়লেই সামগ্রিক ব্যবসা পরিস্থিতি ভালো, বিষয়টা এমন নয়। গেল এক বছরের বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ডলার সংকটের কারণে দেশের আমদানিতে ছিল খরা। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি বছরে জুলাই সেপ্টেম্বরে মূলধনী যন্ত্রপাতি ঋণপত্র খোলা হয়েছে $47 কোটি 16 লাখ, যা গেল বছরে একই সময় ছিল $38 কোটি 38 লাখ। বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 23%। এছাড়া একই সময় বেড়েছে শিল্পের কাঁচামাল ও পণ্যের আমদানিও। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যবসায়ীরা অনেকেই নীতি সহায়তা ও নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতার কথা ভেবে আমদানি করছে। রাজনৈতিক মতাদর্শতা ভিন্ন হওয়ার কারণে অনুকূল পরিবেশ পায়নি তাদের ব্যবসা পরিচালনা করার জন্য। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে কেউ বিএমআরই করছে, কেউ ক্যাপিটাল মেশিন ইম্পোর্ট করছে। এই কারণে বিনিয়োগের একটা গতি সঞ্চালিত হয়েছে। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, গেল শাসনামলে অনেকেই নীতি সহায়তা থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসা করতে পারেনি। এছাড়া ডলার সংকটের কারণে ব্যাংকগুলোর সহযোগিতাও তেমন ছিল না। তবে আমদানির ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতে জোর দেওয়া প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। এক বছর দেড় বছর আগে কিন্তু কোনো ব্যাংকের কাছে কোনো ডলার ছিল না। আমরা 128-29 টাকা পর্যন্ত কিন্তু আমরা ডলার বাজার থেকে কিনতে হয়েছে। সামওয়াট আপনারা কোনোভাবে যদি আমাদেরকে বলতে চান যে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার এবং ব্যবসায়িক পরিস্থিতি ফেরত এসেছে, এই জন্য ব্যবসা বাড়ছে, সেটা কিন্তু কারেক্ট না। রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি হয়, আমাদের বিএমআরই করে ফ্যাক্টরি চলবে, এক্সপোর্ট হবে, এগুলি গুড। নজরদারি পুরাপুরি রাখতে হবে যাতে যে আইটেমের কথা বলা আছে সেখানে কোনো লাক্সারি আইটেম না থাকে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে 6%। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।